বোঝায়। বাক্যের অংশ বলতে বোঝায় বাক্য যে অংশগুলো দিয়ে তৈরি সেগুলো। যেমন আমরা যখন একটা বাক্য তৈরি করতে যাই বা একটা সেন্টেন্স তৈরি করতে যাই তখন আমাদের শব্দ লাগে বা ওয়ার্ড লাগে। তাহলে এই ওয়ার্ড গুলো দিয়েই আমরা একটা সেন্টেন্স তৈরি করি। সুতরাং এই ওয়ার্ড গুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা ওয়ার্ড হবে এক একটা পার্টস অফ স্পিচ। যেমন ধরুন, আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে, এই সেন্টেন্সে আই একটা পার্টস অফ স্পিচ, গো একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ, স্কুলও একটা পার্টস অফ স্পিচ এবং এভরিডেও হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তো আমরা মূলত এটা নিয়েই আজকে আলোচনা করব এবং কোন ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটাও আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে অবশ্যই সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হলো। তো পার্টস অফ স্পিচকে মোট ৮ ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচ হচ্ছে মোট ৮ প্রকার। এই ৮ প্রকার কি কি আপনাদের প্রথমে এগুলো জানতে হবে, সাথে ইংরেজি বাংলা দুটোই শিখতে হবে। যেমন প্রথমে আছে নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। ২ নম্বরে আছে প্রোনাউন। ২ নম্বরে আছে প্রোনাউন। ৩ নম্বরে আছে অ্যাডজেক্টিভ। তারপরে ৪ নম্বরে আছে ভার্ব। ৫ নম্বরে আছে অ্যাডভার্ব। ৬ নম্বরে প্রিপোজিশন। ৭ নম্বরে কনজাংশন এবং ৮ নম্বরে হচ্ছে ইন্টারজেকশন। তো নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্বের পরে প্রিপোজিশনের বাংলা হচ্ছে পূর্বপদ অব্যয়, কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশনের অর্থ হচ্ছে পদান্বয়ী বা পরপদ অব্যয়। এই ৮ প্রকার পার্টস অফ স্পিচ। তো ৮ প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা প্রথমে আলোচনা করব নাউন নিয়ে। নাউন কাকে বলে, নাউন কোন ওয়ার্ড গুলো হয়, নাউনের ক্লাসিফিকেশন, এগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো নাউন কি? আমরা সংক্ষেপে বলি নাউন হচ্ছে নাম, অর্থাৎ আমরা এভাবে বলি সংক্ষেপে যে কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। অর্থাৎ সেটা কোনো কিছুর নাম হবে, হতে পারে সেটা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান বা অন্য কিছুর নাম। অর্থাৎ নাম বোঝালেই সেটা হবে একটা নাউন। তো নাউনকে মূলত কয় ভাগে ভাগ করা যায় জানেন? নাউনকে সর্বমোট ৫ ভাগে ভাগ করা যায়। মূলত আমরা নাউনকে ২ ভাগে ভাগ করি। তা হচ্ছে একটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। তো কনক্রিট নাউন ৪টা আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা। তো মোট হচ্ছে ৫ প্রকারের নাউন। তো নাউন কাকে বলে, বা ইংরেজিতে যদি বলি হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাউন? ক্যান ইউ গিভ মি দ্য আনসার? নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ডস। নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ডস, অর্থাৎ কোনো কিছুর নামকেই বলা হয় নাউন, বা নাম হলেই সেটা হবে একটা নাউন, বা আমরা বাংলায় বলি বিশেষ্য পদ আর কি। তো আমি বলেছি যে মূলত নাউনকে ২ ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউনকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। এই ৪ প্রকার হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটারিয়াল নাউন। আবার বলি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটারিয়াল নাউন। আর এক প্রকারের যে ছিল সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সর্বপ্রথম শিখব। তো আমি প্রথমেই বলেছি নাউন মূলত ২ প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমাদের আগে বুঝতে হবে যে আসলে কনক্রিট নাউন কোনটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, বা কিভাবে আমরা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করব। তো প্রথমেই আসা যাক কনক্রিট নাউন কি। যে সকল নাউন চোখে দেখা যায়, যে সকল নাউন চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, ফিজিক্যাল শেপ আছে বা শারীরিক গঠন রয়েছে, সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে খেয়াল করবেন। যে সমস্ত নাউন চোখে দেখা যায়, ধরা যায় বা স্পর্শ করা যায়,
যেগুলোর বাহ্যিক অস্তিত্ব রয়েছে বা শারীরিক গঠন আছে, সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এর সম্পূর্ণ উল্টা বা বিপরীত, অর্থাৎ যে সকল নাউনকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, সেগুলোকে বলা হয় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো উদাহরণ দিলেই সহজে বুঝবেন, যেমন ধরুন টেবিল, আর একটা বললাম সততা। তো টেবিলও একটা নাউন আর সততাও একটা নাউন। টেবিল হচ্ছে একটা জিনিসের নাম যেটা আমরা দেখতে পারি, ছুঁতে পারি, বা টেবিলের একটা শারীরিক গঠন রয়েছে। কিন্তু সততা হচ্ছে একটা গুণের নাম যেটা আমরা দেখতেও পারি না, বা এর কোনো শারীরিক গঠন নেই। তো আপনারা সহজেই বুঝতে পারছেন যে কনক্রিট নাউন হচ্ছে যা ছোঁয়া যায়, ধরা যায়, শারীরিক অস্তিত্ব রয়েছে, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যা চোখে দেখা যায় না বা ছোঁয়া যায় না। ওকে, এটা ক্লিয়ার আশা করি। তো এই যে কনক্রিট নাউন, একে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। কনক্রিট নাউনকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। তো কনক্রিট নাউনের প্রথমে রয়েছে প্রপার নাউন, তারপরে কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা এগুলো আস্তে আস্তে শিখে নিব। তো প্রপার নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। অর্থাৎ একটা ডেফিনিট নাম বোঝাবে, নির্দিষ্ট একটা জিনিসেরই নাম বোঝাবে এবং সেটা দ্বারা ওই একটা জিনিসকেই বোঝাবে, সেগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর, তো এই নামটা দ্বারা ওই রবীন্দ্রনাথ ঠাকুরকেই বোঝাবে। তো এটা একটা হবে প্রপার নাউন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির যে আলাদা আলাদা নাম, এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন। আমার নাম শুভ, তো আমিও হচ্ছে একটা প্রপার নাউন। রহিম, করিম, এগুলো হচ্ছে প্রপার নাউন। যদি বলা হয় সান, আর্থ, এগুলো কিন্তু একটা রয়েছে, সান, আর্থ, মুন। তো এগুলো কিন্তু এক একটা রয়েছে, যার কারণে এগুলো হচ্ছে এক একটা জিনিসের নির্দিষ্ট নাম। তো এগুলোকেও মূলত আমরা বলবো প্রপার নাউন। তারপর ধরুন বললাম নিউরন স্পেশাল নার্সিং এডমিশন কোচিং সেন্টার, তো এটা দ্বারাও কিন্তু একটা নির্দিষ্ট কোচিং সেন্টারের নাম বোঝাচ্ছে। তো এটাও হবে একটা প্রপার নাউন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রপার সরি যে প্রপার নাউন কোনগুলো। এরপরে আমি 2 নম্বরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কমন নাউন। কমন এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ, সাধারণ নাম বোঝায়। মানে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বলা হয় কমন নাউন। এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। যেমন ধরুন টেবিল, টেবিল দ্বারা বোঝায় কি? সকল টেবিলকে বোঝায়, অর্থাৎ সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, স্টিলের টেবিল হতে পারে, প্লাস্টিকের হতে পারে, কাঠের টেবিল হতে পারে। তো টেবিল যারা এক জাতীয় বস্তুর নাম বোঝাচ্ছে, টেবিল দ্বারা বোঝাচ্ছে কি? এক জাতীয় বস্তুর নাম। তো টেবিল হচ্ছে একটা কমন নাউন। এরকম ভাবে যদি আমরা বলি কলম, চেয়ার, বই, খাতা, দেশের নাম যদি বলি ধরুন কান্ট্রি, শুধু যদি কান্ট্রি বলি সেটা হবে একটা কমন নাউন, কারণ বিভিন্ন কান্ট্রি থাকতে পারে। কিন্তু আমরা যদি বলি বাংলাদেশ, কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, লন্ডন, এগুলো কিন্তু এক একটা নির্দিষ্ট দেশের নাম, এগুলো হয়ে যাবে তখন প্রপার নাউন। কিন্তু যখন বলবো কান্ট্রি বা দেশ, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন ধরুন অশান, অশান বললে সেটা হচ্ছে কমন নাউন। কিন্তু যদি বলা হয় প্যাসিফিক অশান, তো প্যাসিফিক অশান দ্বারা প্যাসিফিক অশানকেই বোঝাবে, তো সেটা হয়ে যাচ্ছে একটা প্রপার নাউন। যেমন ধরুন ব্রিজ যদি বলি, ব্রিজ বা সেতু, সেতু বলতে বিভিন্ন ধরনের সেতু বোঝায়, তো এটা হবে একটা কমন নাউন। কিন্তু যদি বলা হয় পদ্মা ব্রিজ, পদ্মা সেতু, পদ্মা সেতু দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট সেতুকেই বোঝাচ্ছে, তো সেটা হয়ে যাবে একটা প্রপার নাউন। আশা করি আপনারা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরে আমি 3 নম্বরে যেটা বলেছিলাম সেটা ছিল কালেকটিভ নাউন। কালেকশন থেকে কালেকটিভ নাউনটা এসেছে। তো কালেকশন অর্থ হচ্ছে সংগ্রহ। তাহলে অনেক কিছু সংগ্রহ যদি হয় বা সমষ্টি যদি হয়, বা অনেক কিছু যদি গ্যাদারিং হয় একসাথে, এবং অনেকগুলো যদি বোঝায় একসাথে, সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ এক জাতীয় বস্তু, ব্যক্তি বা দলের সমষ্টিবাচক নামকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ধরুন আমি বললাম গ্রুপ, গ্রুপ বলতে কিন্তু অনেক লোকের গ্রুপ হতে পারে, গ্যাং এর গ্রুপ হতে পারে। তো অনেক লোককে বোঝায়, তার একটা কালেকশনকে বোঝায়, তো এটা হবে একটা কালেকটিভ নাউন। যেমন ধরুন আমি বললাম ফ্লক, FLOCK, ফ্লক মানে হচ্ছে কি? ভেড়ার পাল, অর্থাৎ অনেকগুলো ভেড়ার গ্যাদারিং বোঝায় বা সমষ্টি বোঝায়, তাহলে এটাও হবে একটা কালেকটিভ নাউন। যেমন ধরুন বললাম রেঞ্জ,
RANGES, রেঞ্জেস। রেঞ্জেস বলতে পাহাড় শ্রেণীকে বোঝায়, মানে অনেক অনেক পাহাড়ের একসাথে নামকে আমরা বলি রেঞ্জেস। তো এটাও হবে একটা কালেকটিভ নাউন। যেমন ধরুন বললাম গ্যাং। গ্যাং বলতে চোরেদের গ্যাং বা গুন্ডাদের গ্যাং বা ডাকাতদের গ্যাং বোঝায়। তো এখানে ডাকাতদের সমষ্টি বা চোরেদের সমষ্টিকে বোঝায়। তো এগুলো হবে একটা কালেকটিভ নাউন। যেমন ধরুন থিম। থিম 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 বলতে অনেকের দ্বারা একটা সংগঠিত বা সংঘ বোঝায়। তো এটাও একটা কালেকটিভ নাউন। যেমন ধরুন বললাম ক্লাস বা অফিস। তো ক্লাস তো একজন দ্বারা হয় না, অফিসও একজন দ্বারা হয় না। তো এগুলো পিপলের কালেকশন বোঝায়। তো এগুলো হবে কালেকটিভ নাউন। আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে যে কোনগুলো কালেকটিভ নাউন। তো আমরা প্রপার নাউন শিখলাম, কমন নাউন শিখলাম, কালেকটিভ নাউন শিখলাম। এরপরে 4 নম্বরে ছিল ম্যাটারিয়াল নাউন। তাহলে ম্যাটারিয়াল নাউন কি? ওকে, ম্যাটারিয়াল নাউনের সংজ্ঞাটা আপনাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। যে সকল নাউনকে গণনা করা যায় না, গণনা করা যায় না, এক একটা করে আমরা গুনতে পারি না বা আলাদা সেপারেট করে গুনতে পারি না, সেগুলোকে বলা হয় ম্যাটারিয়াল নাউন। কিন্তু আমরা সেগুলোকে মেজার করতে পারি, অর্থাৎ পরিমাপ করতে পারি। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে সকল নাউনকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে বলা হয় কি? তাকে বলা হয় ম্যাটারিয়াল নাউন। যেমন ধরুন সুগার। সুগার মানে চিনি। চিনিকে আমরা এক একটা করে গুনতে পারি? অবশ্য খুব পরিশ্রমী হলে হয়তো গণনা করা যায়, কিন্তু এত সূক্ষ্ম জিনিসকে আমরা মেজার করি, সাধারণত এগুলোকে মেজার করি, কাউন্ট করি না বা গণনা করি না। তো এই ধরনের যে উপাদানগুলো রয়েছে এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। কারণ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি, গণনা করা যাবে না কিন্তু মেজার করা যাবে। যেমন ধরুন বললাম সল্ট। সল্টও আমরা গণনা করতে পারি না। স্যান্ড আমরা গণনা করতে পারি না, বা বালু। বা সল্টের কথা বললাম লবণ। তো এগুলো আমরা গণনা করতে পারি না কিন্তু মেজার করতে পারি, 1 কেজি 2 কেজি, তাই না? যেমন ধরুন অয়েল বললাম, অয়েল মানে তেল। গণনা করা যায়? যায় না। কিন্তু অয়েল আমরা মেজার করতে পারি লিটার দিয়ে, তাই না? ডিজেল, পেট্রোল, কেরোসিন সেম, এগুলো হচ্ছে একই রকম। ওকে, এরপরে ধরুন সিলভার, গোল্ড, প্লাটিনাম, এগুলোও কিন্তু আমরা গণনা করতে পারি না, তাই না? একটু একটু করে গণনা করা যায়? সম্ভব না। তো এগুলো আমরা মেজার করি। তো এটাও হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আমি যে এই 4 প্রকার নাউনের কথা বললাম কনক্রিট নাউনের মধ্যে, এই 4 প্রকার নাউনকেই কিন্তু কি করা যায়? দেখা যায় বা স্পর্শ করা যায়, বা এদের বাহ্যিক অস্তিত্ব রয়েছে। তো এগুলো সব হচ্ছে কনক্রিট নাউন বা কনক্রিট নাউনের সংজ্ঞার মধ্যে এগুলো পড়ে যায়। তো আমি আরেকটা যে বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে সেই সকল নাউন যেগুলো আমরা চোখে দেখতে পারি না, স্পর্শও করতে পারি না, বা এদের শারীরিক গঠন নেই। বিশেষ করে কোনো গুণের নাম হয় এগুলো, তাই না? কোনো গুণের নাম হয়। তো ভার্চুর নাম আর কি, গুণের নাম। তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি প্রথমে বলেছিলাম অনেস্টি, সততা। এটা আমরা চোখেও দেখি না, ধরতেও পারি না, বাহ্যিক অস্তিত্বও নেই, কিন্তু বুঝি যে একটা জিনিসের নাম বোঝাচ্ছে, একটা গুণের নাম বোঝাচ্ছে। তো এই গুণের নামটা হচ্ছে তাই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরুন বললাম কাইন্ডনেস। কাইন্ডনেস, দয়া। তো এটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ধরেন বললাম যে এই যে নাউন গুলো, অর্থাৎ যেগুলোর কথা বললাম অনেস্টি, কাইন্ডনেস, এগুলো আমরা কি চোখে দেখতে পারি? না, এগুলো চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না। তো এই ধরনের যে গুণের নাম সাধারণত এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি আপনারা নাউন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন। এরকম ভাবে আমরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন পর্যায়ক্রমে শিখে নেব। তো আজকের ক্লাসে দেখি কতটুকু পর্যন্ত শেখা যায়। তো আমরা নাউন মোটামুটি শেষ করলাম। এরপরে যাব প্রোনাউন। প্রোনাউন রয়েছে মোট 8 প্রকার। মোট 8 প্রকারের প্রোনাউন। এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোনাউনের নাম হচ্ছে, যেমন ধরুন প্রথমে বললাম পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে ইনডিফিনিট প্রোনাউন, রেসিপ্রাল রেসিপ্রোকাল প্রোনাউন, বা এমফ্যাটিক প্রোনাউন আমরা এটাকে বলে থাকি। তো এই মোটামুটি হচ্ছে 8 প্রকারের প্রোনাউন আমরা শিখি। আবার একটা জিনিস মনে রাখবেন, এই প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভও হতে পারে যখন নাউনের পূর্বে বসে এইগুলো।
অর্থাৎ নাউনের পূর্বে যদি প্রোনাউন গুলো বসে তখন সেগুলো অ্যাডজেক্টিভও হয়ে যেতে পারে। এজন্য অ্যাডজেক্টিভের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের মধ্যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ রয়েছে, অর্থাৎ প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো হয়। তো এটা একটা একটু এক্সট্রা আলোচনা করলাম। যাই হোক, আমি যেটা বলছিলাম পার্সোনাল প্রোনাউনের কথায় প্রথমে আসি। যে সকল প্রোনাউন দ্বারা আত্মবাচক বোঝায়, আমাদের মধ্যে যে প্রোনাউন গুলো সীমাবদ্ধ, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলা হয় এগুলোকে, বা আত্মবাচক বলা হয় বাংলায়। তারপরে যেমন ধরুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 2 নম্বরে বলছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটের বাংলা হচ্ছে নির্দেশ করা, অর্থাৎ যে প্রোনাউন গুলো দ্বারা কোনো কিছু নির্দেশ করা বোঝায় সেগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মূলত 4 প্রকারের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ধরা হয়, সেগুলো হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ। একটা দিস হচ্ছে সিঙ্গুলার দিস, THIS। আর আরেকটা দিসের কথা বললাম সেটা হচ্ছে প্লুরাল দিস, THESE। আরেকটা বললাম দ্যাট, এবং আরেকটা বললাম দোজ। তো এই 4 প্রকারের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত। তো দিস কোথায় ব্যবহার করি আমরা? মূলত কোনো কাছের জিনিস এবং সেটা যদি একটা বোঝায় বা সিঙ্গুলার বোঝায়, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি। যেমন এই আমার কাছে একটা মাইক্রোফোন আছে, তো এটাকে আমরা বলবো দিস ইজ এ মাইক্রোফোন। দিস ইজ এ মাইক্রোফোন। যদি এই মাইক্রোফোনটা আমার কাছে না, কাছেই আছে কিন্তু অনেকগুলো যদি বোঝায়, কাছে থাকলে এবং যদি অনেকগুলো বোঝায় সেক্ষেত্রে আমরা THESE এই দিস ব্যবহার করব। যেমন এখানে অনেক মাইক্রোফোন, হিয়ার আর মেনি মাইক্রোফোনস, বা দিজ আর মেনি মাইক্রোফোনস, বা হিয়ার আর মেনি মাইক্রোফোনস, এক্ষেত্রে আমরা এই দিস ব্যবহার করতে পারি। তারপরে যদি দ্যাট এর কথায় আসি, দ্যাট এর ব্যবহার করতে চাই যদি, তাহলে দ্যাট কোথায় বসে এবং দোজ কোথায় বসে? কাছে একটা জিনিস আমরা যদি নির্দেশ করতে চাই এবং সেটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। যেমন দ্যাট ইজ এ বাল্ব, ওইখানে একটা বাল্ব আছে, বা দ্যাট ইজ এ লাইট, ওইখানে একটা লাইট আছে। সেটা আমার কাছে নাই, একটু দূরে আছে, নাগালের মধ্যে, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। এবং আরেকটা যেটা বললাম দোজ, দোজ কোথায় ব্যবহার করি? যদি ওই দূরে অনেক জিনিস প্লুরাল হয়, যেমন দ্য স্টুডেন্টস অফ বরিশাল ইউনিভার্সিটি হু রিডস ইন বা এভাবে বলতে পারি, হু রিডস ইন বরিশাল ইউনিভার্সিটি, দোজ আর মাই ফ্রেন্ডস। এক্ষেত্রে আমি এই দোজ ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো দ্বারা ভাগ করা বোঝায়, যেমন ইচ আদার, ওয়ান আনাদার, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন দা ম্যাঙ্গোস আর ডিভাইডেড বিটুইন ইচ আদার। এই যে ইচ আদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ যেগুলো দ্বারা ভাগ করে দেওয়া বা বিভাজন করা এরকম বোঝায়। তারপরে বললাম ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন গুলো ইন্টারোগেশন ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ যে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন WH যে ওয়ার্ড গুলো রয়েছে এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। যেমন হু ইজ দিস, এটা কে? এখানে এই হু হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এই হু হচ্ছে সেন্টেন্সের প্রথমে বসছে এবং এটা একটা ইন্টারোগেটিভ যেহেতু সেন্টেন্স বা একটা প্রশ্ন যেহেতু করা হয়েছে, তো এটা একটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ পেন ইজ ইয়োর, তোমার কলম কোনটা? এখানে হুইচ প্রথমে ব্যবহার করা হয়েছে, তো এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এটাকে বলা হবে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার একটা মজার বিষয় হচ্ছে এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলোই কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। ইন্টারোগেটিভ প্রোনাউন গুলোই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায় কখন? যখন এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো সেন্টেন্সের মাঝে বসবে বা দুইটা ওয়ার্ডকে যোগ করবে। যেমন আই নো দ্য বয় হু ইজ নো রহিম, বা আই নো দ্য বয় হুজ নেম ইজ রহিম। এখানে আই নো দ্য বয় এবং হু দ্বারা যোগ করা হয়েছে নেম ইজ রহিম। তো এই হু দ্বারা দুই পাশের দুটো সেন্টেন্স বা ক্লজ কে যোগ করা হয়েছে। তো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হয়ে গেছে এবং এখানে কোনো কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্ন তৈরি করা যায়নি। তো যখন এই যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো সেন্টেন্সের মাঝে বসে, হোয়াট, উইজ, ওয়েন, তখন এগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যেগুলো বললাম ইনডিফিনিট প্রোনাউন, যেগুলো দ্বারা অনির্দিষ্টতা বাচক বোঝায়, অর্থাৎ সেটা কি পরিমাণে আছে এরকম বোঝা যায় না। যেমন সাম, মেনি,
সামওয়ান, এনি, এনিওয়ান, সাম বয়েজ। এক্ষেত্রে কিন্তু কয়জন আছে ঠিক, সাম দ্বারা কিছু আছে কিন্তু কয়টা আছে আমরা বুঝতে পারি না, এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। তারপরে আর একটা প্রোনাউনের আলোচনা করা যাক। যেমন ধরুন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? সেলফ যুক্ত প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, হারসেলফ, দেমসেলফ, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ সেলফ যুক্ত যে প্রোনাউন গুলো এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আশা করি আপনাদের মোটামুটি প্রোনাউন সম্পর্কেও একটা ধারণা হয়েছে। তো আমরা এভাবেই আস্তে আস্তে সব শিখে নেব, এবং এগুলো আমাদের খুবই দরকার। আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবেই শিখতে হবে এবং প্রত্যেকটা জিনিসের আলোচনা ভালোভাবে বুঝতে হবে। তো নাউন প্রোনাউন এরপরে আমরা আজকের আলোচনাটা অ্যাডজেক্টিভ পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। তো অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কত প্রকার, এগুলো নিয়ে এখন আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ কাকে বলে প্রথমে সংজ্ঞাটা দেওয়া যাক। আমরা প্রোনাউনের সংজ্ঞাটা কি দিয়েছিলাম, সরি প্রোনাউনের সংজ্ঞাটা একটু বলে নিই। যে যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে সেগুলোকে বলা হয় প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করা যায় তাকে বলা হয় প্রোনাউন। তো আমরা যদি বলি হোয়াট ইজ প্রোনাউন বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রোনাউন, দ্য ওয়ার্ডস দ্যাট আর ইউজড ইনস্টেড অফ নাউন্স আর নোন অ্যাজ প্রোনাউন, এভাবে আমরা বলতে পারি। তো অ্যাডজেক্টিভ নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় adjective. So what is an adjective? What is the definition of adjective? Can you explain? Okay, listen. The words that shows but that means the virtue, the situation, the number, okay, number or digit, the number or the quantity or the quality of noun or pronoun are known as adjective. তো adjective কে মূলত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। তো 4 ভাগের মধ্যে আবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে কয়েক ভাগে ভাগ করা যায়। যাই হোক আমরা মোটামুটি দেখি কোনগুলো আলোচনা করা যায়। তো প্রথমেই আমরা বলি যে অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং নাম্বার 4 হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে কি বোঝায়? নাউন বা প্রোনাউনের দোষ গুণ ধরন যখন প্রকাশ পায় সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন গুড, ব্যাড, ওর্স, ওস্ট এগুলো দ্বারা দোষ গুণ বোঝায়, তো এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বোঝায় কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তাহলে যেগুলো নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করে বা পরিমাণ নির্ণয় করতে পারে সেই সকল অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন মেনি, মাস, লিটল, ফিউ, এ ফিউ, এই ধরনের যে ওয়ার্ড গুলো দ্বারা একটা মেজারমেন্ট বোঝায় এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে নাম্বার 3 তে আসা যাক, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যাবাচক যে বিশেষণগুলো এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তো অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল নাম্বার কোনগুলো? কার্ডিনাল নাম্বার আমরা যেগুলো দ্বারা যোগ বিয়োগ করি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। এরপর আছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল বলতে অর্ডার বা ক্রম বোঝায়, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন, টেন্থ, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। মনে রাখবেন কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। তারপর নাম্বার 3 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, মানে বহুবচন সম্বন্ধীয় যে নামগুলো, যেমন সিঙ্গল, ডাবল, ট্রিপল, ফোর্থ ফোল্ড, ফিফথ ফোল্ড, সিক্স ফোল্ড, সেভেন ফোল্ড, এইট ফোল্ড, নাইন ফোল্ড, টেন ফোল্ড, এই ধরনের যে ওয়ার্ড গুলো এগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো আমি এক্সপ্লেইন করলাম। এরপর আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রোনাউন গুলো যখন অ্যাডজেক্টিভ হতে পারে বা অ্যাডজেক্টিভ হয় সেই অ্যাডজেক্টিভকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কখন প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ হতে পারে? যখন প্রোনাউন গুলো কোনো নাউনের পূর্বে বসে তখন সেগুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে বসলে সেগুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো কিভাবে উদাহরণ দেওয়া যায় চেষ্টা করুন, কিভাবে বলা যায়?
আপনারা কি কোনো উদাহরণ দিতে পারবেন? যেমন ধরুন নাউন, নাউনের পূর্বে বসলেও একটা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন দিস ইজ এ ভিলেজ মার্কেট। এখানে ভিলেজও একটা নাউন, মার্কেটও একটা নাউন। তো মার্কেট একটা লাস্টের নাউন, লাস্টের পূর্বে আর একটা নাউন আছে, তো এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এই ধরনের প্রোনাউন গুলো যখন কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বসে, সরি নাউনের পূর্বে বসে, তখন সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো আশা করি আপনারা সবই বুঝতে পেরেছেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই অন্যগুলো নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটির সাথে থাকবেন। বাই বাই।